মানুষ মনে করে এই পৃথিবীর জমি শুধু তাদেরই, কিন্তু সমুদ্র কখনো হার মানেনি। আর যখন স্থল আর সমুদ্রের মধ্যে সত্যিকারের যুদ্ধ শুরু হয়, তখন পুরো পৃথিবীর ভারসাম্যই কেঁপে ওঠে। আজ আমরা দেখব দ্য ওয়ার বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি এর সম্পূর্ণ গল্প। শহরের আকাশ থেকে হঠাৎ কচরা পড়তে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন আবর্জনার বৃষ্টি হচ্ছে। রাস্তায় থাকা মানুষ আতঙ্কে চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ১১৪ বছর ধরে সমুদ্রের নিচে পড়ে থাকা টাইটানিক হঠাৎ শহরের রাস্তায় এসে হাজির হয়েছে। প্রশ্ন হল, এমন অসম্ভব ঘটনা ঘটছে কেন? এর উত্তর জানতে গল্প কিছুটা পেছনে ফিরে যায়। সমুদ্র তখন একদম শান্ত। এক জেলে পানি খেয়ে প্লাস্টিকের বোতলটা সমুদ্রে ফেলে দেয়। কিছুক্ষণ পর সে যখন মাছ ধরার জাল ওপরে তুলছিল, তখন জালের ভেতর থেকে ভয়ঙ্কর এক চিৎকার শোনা যায়। মনে হচ্ছিল কোনো অজানা প্রাণী সেখানে আটকে আছে। জেলেরা ভয় পেয়ে যায়, কারণ তারা আগে কখনো এমন কিছু দেখেনি। এরপর আমরা একটি গ্রামে ট্রেন্ড মিলিটারির বিশেষ দলকে পৌঁছাতে দেখি। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই রহস্যময় প্রাণীটাকে খুঁজে পায়, যেটাকে জেলেরা আগেই ধরেছিল। জেলেরা ভেবেছিল প্রাণীটাকে মেরে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তাই তারা মৃতদেহটা গ্রামে নিয়ে আসে। সেনাবাহিনী এই গভীর সমুদ্রের প্রাণীটাকে দেখে খুব আগ্রহী হয়ে ওঠে। পুরনো কাহিনীতে একে ওয়াটার ডিমন বা জলদানব বলা হয়। ধারণা করা হয় এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক জীবগুলোর একটি। কিন্তু আসল চমক তখন আসে যখন তার শরীরের নিচে একটি অদ্ভুত মুক্তার মতো বস্তু পাওয়া যায়। এটি সাধারণ কোনো প্রাকৃতিক মুক্তা ছিল না। জিনিসটা এমনভাবে তৈরি যেন ছোট কোনো ভিডিও রেকর্ডিং ডিভাইস। এত উন্নত কিছু তৈরি করা হাজার হাজার বছর ধরে শুধু মানুষের পক্ষেই সম্ভব ছিল। তাই সবাই বুঝতে পারে এই জলদানব শুধু শক্তিশালী নয়, বরং অত্যন্ত বুদ্ধিমানও। কমান্ডার এটাকে বিশাল এক আবিষ্কার হিসেবে দেখে এবং প্রাণীটার শরীর গভীরভাবে স্ক্যান করার নির্দেশ দেয়। সবাই চলে গেলেও বকলি কিছুক্ষণ মৃত জলদানবটার পাশে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে তার জন্য প্রার্থনা করে, কারণ যত ভয়ঙ্করই হোক, এটি একসময় জীবিত ছিল। পরে বকলি আর অন্যরা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নিয়ে সমুদ্রের দিকে যায়। বকলি এই বুদ্ধিমান জলজ প্রজাতির সঙ্গে যোগাযোগ করার জন্য সমুদ্রে অনুসন্ধানের অনুমতি চায়। রাতে জলদানবের মৃতদেহ পাহারা দিচ্ছিল 2 সৈনিক। তারা কথা বলছিল। এমন সময় হঠাৎ মেঝে নরম হয়ে কাদার মতো হয়ে যায়। এক মহিলা সৈনিক ভারসাম্য হারিয়ে কোমর পর্যন্ত তাতে ডুবে যায়। তার সঙ্গী তাকে তুলতে গেলে হঠাৎ একটি কালো হাত বেরিয়ে তাকে নিচে টেনে নেয়। পর মুহূর্তেই সেখান থেকে পানির বিশাল ফোয়ারা উঠে আসে। কালো ছায়ার মতো এক রহস্যময় প্রাণী বেরিয়ে এসে জলদানবের মৃতদেহ তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে এবং সৈন্যরা দৌড়ে সেখানে আসে। কিন্তু ততক্ষণে মৃতদেহ আর 2 পাহারাদারই গায়েব। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, কাদায় পরিণত হওয়া মেঝেটাও আবার আগের মতো শক্ত হয়ে গেছে। বকলি মাটির দিকে তাকিয়ে কাদা থেকে একটি চেয়ার টেনে বের করে। এরপর কমান্ডার মেঝের মাটি সরাতেই ভেতরে মানুষের একটি হাত দেখতে পায়। দৃশ্যটা বকলিকে পুরোপুরি নাড়িয়ে দেয়। সে আতঙ্কে সমুদ্রের ধারে গিয়ে একা বসে পড়ে, কারণ এটাই ছিল তার জীবনে প্রথমবার এত কাছ থেকে বাস্তব মৃত্যুর মুখোমুখি হওয়া। কমান্ডারও বেশ চিন্তায় ছিল, কারণ তারা সবাই জাতিসংঘের বিশেষ ইন্টেলিজেন্স ফোর্সের সদস্য। এমন সব রহস্যময় ঘটনার মোকাবিলা করাই তাদের কাজ, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা সহজে পাওয়া যায় না। কিন্তু বকলি হঠাৎ জানায় সে আসলে কোনো ট্রেন্ড সৈনিক নয়। সে একজন সাধারণ সরকারি কর্মচারী, যাকে এই মিশনে আসার কথা ছিল। সে ছুটিতে থাকায় বাধ্য হয়ে বকলিকে পাঠানো হয়েছে। তাই এমন বিপজ্জনক পরিস্থিতির জন্য তার কোনো প্রস্তুতিই ছিল না। কমান্ডার তখন তাকে বোঝায়, ইতিহাসে বড় বড় ঘটনা অনেক সময় সাধারণ মানুষের সামনেই ঘটে। বকলি সেখান থেকে চলে যেতে চাইলেও ভয় আর দ্বিধায় বসে থাকে। তখন মহিলা ক্যাপ্টেন একটি ভয়ঙ্কর সত্য জানায়, এই ওয়াটার ডিমন কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয়। এরা এমন এক প্রাচীন প্রজাতি যারা মানুষেরও আগে পৃথিবীতে আধিপত্য করত। হাজার হাজার বছর ধরে তারা সমুদ্রের গভীরে লুকিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে অজানা কারণে তাদের দেখা পাওয়ার ঘটনা বাড়ছে। বিশেষ বাহিনী অনেক আগে থেকেই এই জলমানবদের অস্তিত্ব জানত, কিন্তু পুরো বিষয়টি গোপন রাখা হয়েছিল। এমনকি ধারণা করা হয় এই প্রজাতি যদি হারিয়ে না যেত, তাহলে হয়তো মানুষ কখনো পৃথিবীর প্রধান প্রজাতি হয়ে উঠতে পারত না। ঠিক তখনই তাদের দলের একজনের সতর্ক বার্তা শোনা যায়, একটি জীবিত জলদানব বাইরে বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সবাই অস্ত্র হাতে প্রস্তুত হয়ে যায়, আর বকলি ক্যামেরা চালু করে পুরো ঘটনা রেকর্ড করতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও কমান্ডার সামনে এগিয়ে গিয়ে অস্ত্র নিচে নামায়। এরপর ট্রান্সলেটর মেশিন চালু করে প্রাণীটার সঙ্গে কথা বলার চেষ্টা করে। জলদানবটি গলা থেকে অদ্ভুত শব্দ করতে থাকে, আর মেশিন সেই শব্দ মানুষের ভাষায় অনুবাদ করে। সে জানায় মানুষ তাদের একজনকে হত্যা করেছে এবং সে তার প্রতিশোধ নিতে এসেছে। কমান্ডার শান্তভাবে বলে, তাদের পক্ষ থেকেও 2 সৈনিক মারা গেছে।
তাই এখন দুই পক্ষের ক্ষতি সমান এবং যুদ্ধের বদলে কথা বলা যেতে পারে। কিন্তু এই কথা শুনে জলদানব আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে সবার ফোনে একসঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। পৃথিবীর বিভিন্ন জায়গায় অসংখ্য জলদানব দেখা দিতে শুরু করেছে। দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো রাজা বা নেতার ফিরে আসার অপেক্ষায় একে একে সমুদ্র থেকে উঠে আসছে, আর তাদের আচরণ এমন যেন পৃথিবীর আসল মালিক তারাই। এই ঘটনার পর পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটেন দ্রুত উদ্যোগ নেয় এবং কয়েকদিনের মধ্যেই একটি বিশাল ভবনের ভেতর নদীর সঙ্গে যুক্ত বিশেষ পানির টানেল তৈরি করে। এখানেই মানুষ এবং জলদানবদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। এই আলোচনায় যৌথ ইন্টেলিজেন্স ফোর্সের কমান্ডার কেটকে পৃথিবীর প্রধান প্রতিনিধি করা হয়। তারা কোনো একক দেশের হয়ে আসেনি। এই মুহূর্তে তাদের দায়িত্ব ছিল পুরো মানবজাতির হয়ে কথা বলা। বৈঠকের আগে প্রযুক্তিবিদরা টানেলটি পানি দিয়ে পূর্ণ করে। নজরদারি ক্যামেরায় দেখা যায় কয়েকটি জলদানব ধীরে ধীরে পাইপের ভেতর দিয়ে এগিয়ে আসছে। এরপর দুইটি বিশাল আকৃতির প্রাণী দেখা দেয়, কিন্তু সবশেষে যে জলদানবটি আসে সে বাকিদের থেকে একেবারেই আলাদা। তার শরীর ও মুখ অনেকটাই মানুষের মতো এবং মুখের অভিব্যক্তিতেও স্পষ্ট আবেগ দেখা যাচ্ছিল। তখন সবাই বুঝতে পারে এরা শুধু বুদ্ধিমান নয়, বরং মানুষের মতো অনুভূতিও প্রকাশ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা পানি ছাড়াও শ্বাস নিতে পারে, অর্থাৎ সমুদ্রের পাশাপাশি স্থলেও তারা অনায়াসে বেঁচে থাকতে সক্ষম। এরপর বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়। মানুষের প্রতিনিধি ডগ জনাথন সামনে এগিয়ে গিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জলদানবদের স্বাগত জানায়। তাদের প্রতিনিধি তাকে থামিয়ে দেয়। সবাইকে অবাক করে সে সরাসরি মানুষের ভাষায় কথা বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, কারণ কেউ ভাবেনি এই প্রাণীরা এত পরিষ্কারভাবে মানুষের ভাষা বলতে পারে। ডগ জনাথন বন্ধুত্বের নিদর্শন হিসেবে তাদের একটি উপহার দেয়। সেটি ছিল মাউন্ট এভারেস্টের একদম তাজা বরফ। কিন্তু জলদানব প্রতিনিধি এতে একটুও খুশি হয়নি, বরং নিজের উপহার সামনে আনে কয়েকটি ছোট সামুদ্রিক প্রাণীর মৃতদেহ, যারা মানুষের ফেলা বিষাক্ত বর্জ্য আর আবর্জনার কারণে মারা গেছে। ডগ বোঝানোর চেষ্টা করে যে মানুষ এখন সমুদ্র পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছে, কিন্তু জলদানব কোনো রাজনৈতিক ব্যাখ্যা শুনতে রাজি নয়। এরপর সে হঠাৎ বকলির দিকে আঙুল তোলে। পেছনে বসে থাকা সবাই ঘুরে তার দিকে তাকায়। বড় স্ক্রিনে তখন সেই ভিডিও চালানো হয় যেখানে বকলি মৃত জলদানবটির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। জলদানব প্রতিনিধি জানায় মানুষের মধ্যে শুধু বকলি মৃত সঙ্গীর প্রতি সত্যিকারের সম্মান দেখিয়েছে, তাই মানবজাতির হয়ে কথা বলার যোগ্য একমাত্র ব্যক্তি সে। বকলি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। একজন সাধারণ সরকারি কর্মচারী মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর প্রধান প্রতিনিধি হয়ে গেছে। কিন্তু কমান্ডার কেট ভয় পাচ্ছিল, কারণ বকলির একটি ভুল কথাই দুই প্রজাতির মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দিতে পারে। তবুও জলদানবরা সিদ্ধান্তে অনড় ছিল। তারা শুধু বকলির সঙ্গেই কথা বলবে। বকলি জানায় সে নিজেকে পুরো মানবজাতির প্রতিনিধি মনে করে না। তখন জলদানব বলে পৃথিবীর জানা উচিত সাধারণ মানুষেরও একটি কণ্ঠ আছে। শেষ পর্যন্ত বৈঠকের আয়োজন করা হয়। নিরাপত্তার জন্য মাত্র 50 জন সাংবাদিককে ভেতরে ঢুকতে দেওয়া হয়। ছবি তোলার অনুমতি থাকলেও লাইভ সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ ছিল। বকলিকে বারবার বলে দেওয়া হয় সে শুধু টেলিপ্রম্পটারে লেখা কথাগুলোই পড়বে, নিজের থেকে একটি কথাও যোগ করবে না। বিশাল পানির টানেল আবার ভরা হলে জলমানবরা ঠিক সময়ে এসে হাজির হয়। এবার বকলি আগের তুলনায় অনেক শান্ত ছিল। সে স্বাভাবিকভাবে তাদের অভিবাদন জানায়। কিন্তু মানুষের প্রথম দাবি পড়ার আগেই জলদানব তাকে থামিয়ে এক গ্লাস পানি চায়। বিশেষ করে বলে পানি যেন সরাসরি নদী থেকে আনা হয়। কিছুক্ষণ পর সৈন্যরা হলদে আর ঘোলা নদীর পানি ভর্তি একটি গ্লাস বকলির হাতে দেয়। এবার জলদানব বলে এই পানি বকলিকেই পান করতে হবে। গ্লাসের ভেতর ভাসতে থাকা ময়লা দেখে বকলির মুখ শুকিয়ে যায়। তার ইয়ারপিসের সঙ্গে সঙ্গে নির্দেশ আসে বলতে হবে এই পানি আগে পরিষ্কার করা দরকার, এরপর সেখান থেকে দূষণ নিয়ে আলোচনা শুরু করতে হবে। কিন্তু জলদানব বুঝে যায় বকলিকে পেছন থেকে কথা শেখানো হচ্ছে। সে পরিষ্কার বলে রাজনীতিবিদদের মুখস্থ কথা শুনতে তার কোনো আগ্রহ নেই। বকলিরও কারো হাতের পুতুল হয়ে থাকা উচিত নয়। কয়েক মুহূর্ত চুপ থাকার পর বকলি বড় একটি সিদ্ধান্ত নেয়। সে নিজের ইয়ারপিস খুলে ফেলে এবং এবার মন থেকে কথা বলতে শুরু করে। সে স্বীকার করে মানুষ সত্যি অনেক স্বার্থপর এবং নির্বোধ। সামান্য লাভের জন্য তারা নিজেরাই পৃথিবী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি দুই প্রজাতির মধ্যে শান্তি আলোচনা চলার সময়ও অসংখ্য কারখানা, নদী আর সমুদ্রে বিষাক্ত বর্জ্য ফেলছে। বকলির এই নির্ভেজাল স্বীকারোক্তি শুনে জলদানব প্রতিনিধি প্রথমবার সন্তুষ্ট হয়। সে বুঝতে পারে বকলি অন্যদের মতো সাজানো কথা বলছে না, আর এই সততাই তাকে জল মানবদের চোখে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। বকলি মনে করছিল আগের বৈঠকে সে অসাধারণ কাজ করেছে, কিন্তু পিছনে
তাকাতেই বুঝতে পারে পরিস্থিতি একদম উল্টো। পুরো হল নিস্তব্ধ হয়ে যায় এবং আলোচনা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয়। বকলির সত্যি কথা জল দানবদের কাছে বিশ্বাসযোগ্য শোনালেও সেটাই মানবজাতিকে কঠিন অবস্থায় ফেলে দেয়। এরপর বিজ্ঞানীরা জল মানবদের শরীর নিয়ে আরও গভীর গবেষণা শুরু করে, এমনকি মৃত জল ডিমও পরীক্ষা করা হয়। তারা আগেই বুঝেছিল এই প্রজাতি কয়েক মুহূর্তের মধ্যে নিজেদের পুরো জাতির মধ্যে তথ্য ছড়িয়ে দিতে পারে। কেটের ধারণা ছিল তাদের শরীরে থাকা রহস্যময় মুক্তাগুলোর সঙ্গে এই যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক আছে, অর্থাৎ জল মানবদের সম্পর্কে মানুষ এখনো খুব সামান্যই জানে। তবুও দুই পক্ষের আলোচনা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের বৈঠকে এবার মানুষই প্রথম উদ্যোগ নেয়। বকলি জানায় 2065 সালের মধ্যে সমুদ্র আর পরিবেশ দূষণ অন্তত 50% কমানোর পরিকল্পনা রয়েছে। এরপর আরও দ্রুত পরিবেশ পুনরুদ্ধারের কাজ করা হবে। কিন্তু জল দানব এই সময়সীমা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে। তার মতে প্রতিদিন দূষণের কারণে তাদের অসংখ্য সঙ্গী মারা যাচ্ছে, তাই তারা আরও 40 বছর অপেক্ষা করতে পারবে না। বকলি বোঝানোর চেষ্টা করে এত বড় পরিবেশগত পরিবর্তনের জন্য প্রচুর অর্থ, মানুষ এবং সময় দরকার। সবকিছু একদিনে বদলে দেওয়া সম্ভব নয়। তখন জলদানব সরাসরি প্রশ্ন করে, মানুষের নেতারা সত্যি কি পৃথিবীকে বাঁচাতে চায় নাকি শুধু সময় নষ্ট করছে? বকলি উত্তর দেওয়ার আগেই জলদানব হঠাৎ আকাশের দিকে তাকায়। পর মুহূর্তে পুরো শহরের বিদ্যুৎ নিভে যায়। সবাই ভাবে ভয়ঙ্কর কোনো ঝড় আসছে, কিন্তু বৃষ্টি না হয়ে আকাশ থেকে পড়তে শুরু করে প্লাস্টিকের ব্যাগ, বোতল, টিনের কৌটা আর ছেঁড়া মাছ ধরার জাল। অর্থাৎ মানুষ বছরের পর বছর সমুদ্রে যে আবর্জনা ফেলেছে সেটাই যেন আকাশ থেকে শহরের ওপর ফিরে আসছে। মুহূর্তের মধ্যে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ চিৎকার করে দৌড়াতে থাকে। আধ ঘন্টারও কম সময়ে পরিষ্কার শহর পুরো আবর্জনার স্তরে ঢেকে যায়। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটে এরপর। 1 শতাব্দীরও বেশি সময় ধরে সমুদ্রের তলায় পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ হঠাৎ নিউ ইয়র্কের মাঝখানে এসে হাজির হয়। বিশ্বের বড় বড় শহর অচল হয়ে পড়তেই বিভিন্ন দেশের নেতারা একসঙ্গে মানব ইতিহাসের এই বিশাল সংকট মোকাবিলার আহ্বান জানায়। অনেক চেষ্টার পর আবারও মানুষ এবং জল মানবদের বৈঠক শুরু হয়। এবার বকলিকে আরও নিয়ন্ত্রিত সরকারি ভাষায় কথা বলতে বলা হয়। সে শান্ত থাকার অনুরোধ করে এবং জানায় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে দুই প্রজাতির জন্যই ভয়ঙ্কর পরিণতি হতে পারে। জল দানব তখন ঠান্ডা গলায় বলে, শহরের ওপর যা পড়েছে তার সবই মানুষের তৈরি আবর্জনা। বকলি নিজের রাগ সামলে নেয়। ঠিক তখন টেলিপ্রম্পটারে কেটের নির্দেশ আসে, যেভাবেই হোক যুদ্ধবিরতি চুক্তিতে তাদের রাজি করাতে হবে। মানুষ কোনো প্রজাতির সঙ্গে যুদ্ধ চায় না। কিছুক্ষণ ভেবে জলদানব জানায় তারা আপাতত মানুষকে আক্রমণ করবে না, তবে তার জন্য 3টি শর্ত মানতে হবে। প্রথমত, সমুদ্র এবং নদীতে সব ধরনের দূষণ অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, মানুষ আর জল মানবদের বসবাসের সীমানা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করতে হবে। কিন্তু তাদের তৃতীয় শর্তটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা তখনও বলা বাকি ছিল। মানুষ প্রথমে ভেবেছিল সমুদ্র এত বিশাল যে এর কিছু অংশ জল মানবদের দিয়ে দিলেও তেমন সমস্যা হবে না। কিন্তু জল দানব প্রতিনিধি পরের কথাতেই সবাইকে অবাক করে দেয়। সে জানায় শুধু কিছু অংশ নয়, পুরো সমুদ্র এবং পৃথিবীর সব নদী সম্পূর্ণভাবে জলজাতির অধীনে থাকবে। মানুষ সেখানে জাহাজ চালাতে পারবে না, এমনকি সমুদ্রের ওপর দিয়ে বিমানও উঠতে পারবে না। এই শর্ত শুনেই সভাকক্ষে তীব্র প্রতিবাদ শুরু হয়। বিশেষ করে যেসব দেশ সমুদ্রপথের বাণিজ্যের ওপর নির্ভরশীল তাদের জন্য এই সিদ্ধান্ত প্রায় মৃত্যুদণ্ডের সমান। সমুদ্র আর আকাশপথ বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং খাদ্য সরবরাহ বিপর্যস্ত হবে। হইচই বেড়ে যেতেই জল দানব প্রচণ্ড গর্জন করে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো হল আবার নিস্তব্ধ হয়ে যায়। বকলি দ্রুত পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে। সে ক্ষমা চেয়ে বলে, মানুষ শুধু একটু উত্তেজিত হয়ে পড়েছিল। তখন জল দানব ঠান্ডা গলায় জানায়, এখনো তো মাত্র 2টি শর্ত বলা হয়েছে। তৃতীয় শর্ত হল পরবর্তী বৈঠকের জায়গা মানুষ ঠিক করবে না, কারণ এই স্টিল আর কংক্রিটের ভবন তার একদমই পছন্দ নয়। এরপর স্ক্রিনে একটি জায়গার নাম ভেসে ওঠে। সেটি পৃথিবীর সবচেয়ে গভীর সামুদ্রিক খাতগুলোর একটি, এমন গভীরতা যেখানে মানুষের সবচেয়ে উন্নত সাবমেরিনও অর্ধেক পথের বেশি যেতে পারে না। জল দানব যখন জিজ্ঞেস করে মানুষ এই প্রস্তাবে রাজি কিনা, বকলি ভয় আর চাপের মধ্যে অজান্তেই হ্যাঁ বলে ফেলে। ফলে পরবর্তী বৈঠক ঠিক হয় সমুদ্রের সেই ভয়ঙ্কর গভীরে। সৌভাগ্যবশত জল জাতি নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেওয়ার প্রস্তাব দেয় এবং মানব প্রতিনিধিদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার কথা বলে। তবুও বকলির ভয় কাটছিল না, কারণ সে ঠিকমতো সাঁতারই জানে না। অথচ জল জাতি বিশেষভাবে তাকেই আলোচনা
আলোচনায় চেয়েছে। মানব জাতির ভবিষ্যতের কথা ভেবে বকলি শেষ পর্যন্ত মিশনটি গ্রহণ করে। এরপর শুরু হয় তার কঠোর ডাইভিং ট্রেনিং। তার অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ সফরে যাচ্ছে না, বরং এমন এক জায়গায় নামতে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার নিশ্চয়তা নেই। রওনা হওয়ার দিন বিশেষ সাবমেরিনে মানব প্রতিনিধি দল একত্রিত হয়। বকলির সঙ্গে ছিল সেই কালো কমান্ডার এবং একজন ভারতীয় প্রতিনিধি। তাদের সঙ্গে নেওয়া হয় পৃথিবীর প্রতীক হিসেবে একটি বিশেষ উপহার। আনুষ্ঠানিকভাবে বলা হয় এটি দুই প্রজাতির বন্ধুত্ব এবং একই পৃথিবীর বাসিন্দা হবার পরিচয় বহন করবে। এরপর সবাইকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাবমারিনের ছোট কেবিনে বসানো হয়। কর্মীরা শেষ লকটাও বন্ধ করে দিলে ভেতরে নেমে আসে মৃত্যুর মতো নীরবতা। কিছুক্ষণ পর বকলি অনুভব করে সাবমারিন ধীরে ধীরে নিচে নামছে। চারপাশের আলো দ্রুত অন্ধকারে হারিয়ে যায়। বাইরে শুধু সমুদ্রের অসীম চাপ, আর ভেতরে শোনা যায় স্টিলের গায়ে চাপ পড়ার ভয়ঙ্কর শব্দ। তখন সবাই বুঝতে পারে তারা এমন এক গভীরতার দিকে যাচ্ছে যেখানে মানুষের পৃথিবী শেষ এবং অজানা এক জগতের শুরু। পরিস্থিতি একটু হালকা করার জন্য সাবমেরিনের ভেতরে প্রতিনিধিরা মজা করতে শুরু করে। একজন হাসতে হাসতে বলে, এই বৈঠকটা যেন শান্তি আলোচনা নয়, বরং মৃত্যুর দিকে দৌড়ানো। কিন্তু তারা জানত না ঠিক একই সময় স্থলে বসে কিছু ক্ষমতাবান মানুষ গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে মার্কিন প্রতিনিধি ডে একটি নতুন অস্ত্র দেখায়। সেটি ছিল পানির নিচে ব্যবহারযোগ্য বিশেষ বরফ বোমা। এতে স্পষ্ট হয়ে যায় তারা জলমানবদের আগেই শত্রু হিসেবে ধরে নিয়েছে। শান্তি আলোচনার দায়িত্বে থাকা কেট সবাইকে মনে করিয়ে দেয় এখনও যুদ্ধবিরতির আলোচনা চলছে, তাই শক্তি প্রদর্শনের বদলে কূটনীতিকেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু ঘরে থাকা অধিকাংশ ক্ষমতাবান ব্যক্তি যুদ্ধের পক্ষেই ছিল। তাদের যুক্তি, পৃথিবীর মালিক একটাই প্রজাতি হতে পারে, আবার অনেক দেশের অর্থনীতি সমুদ্রপথ আর বিমান চলাচলের উপর নির্ভরশীল। জলজাতির শর্ত মেনে নিলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা পুরো মানব জাতিকেও বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত ছিল। ফলে কেটের শান্তির কণ্ঠ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। এদিকে সাবমেরিন হঠাৎ ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। সংকেত অনুযায়ী তারা সমুদ্রের প্রায় 25,000 মিটার গভীরে পৌঁছে গেছে। এমন জায়গায় কোনো মানুষ আগে কখনো আসেনি। কিছু বোঝার আগেই অজানা এক শক্তি পুরো সাবমেরিনটাকে টেনে নিতে শুরু করে। সবাই বুঝতে পারে এটা জলজাতির কাজ। নিজের জীবন অন্য কারো হাতে তুলে দেওয়ার অনুভূতি বকলির ভেতরে আরো ভয় বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর কম্পন থামে এবং সাবমেরিনের বিশাল দরজা খুলে যায়। আশ্চর্যের বিষয়, বাইরে সমুদ্র থাকলেও এক ফোঁটা পানিও ভেতরে ঢোকে না। সবাই বেরিয়ে দেখে চারপাশের পানি কোনো উজ্জ্বল অদৃশ্য শক্তি আটকে রেখেছে। দেয়াল আর ছাদও যেন জীবন্ত প্রাণীর মতো নড়ছিল। এটা এমন এক জৈব প্রযুক্তি যার ব্যাখ্যা মানুষের বিজ্ঞান এখনও দিতে পারে না। ঠিক তখন পরিষ্কার একটি কণ্ঠ শোনা যায়। জলজাতির প্রতিনিধি সোয়ার্ট তাদের স্বাগত জানাতে আসে। সে সবাইকে অক্সিজেন মাস্ক খুলতে বলে। কেউ সাহস না করায় সোয়ার্ট সরাসরি বকলির সামনে এসে তার হেলমেট খুলে দেয়। বকলি অবাক হয়ে বুঝতে পারে এখানে বাতাস একদম স্থলের মতোই স্বাভাবিক। অন্যরাও মাস্ক খুলে জলজাতির প্রযুক্তি দেখে হতবাক হয়ে যায়। সোয়ার্ট তাদের ভেতরে নিয়ে যেতে যেতে জানায় জলজাতির সভ্যতার মধ্যেও কঠোর সামাজিক স্তর রয়েছে। বকলি মন দিয়ে শুনছিল, কিন্তু হঠাৎ পেছনে তাকিয়ে দেখে তার সব সঙ্গী উধাও। ছোট সেই জায়গায় এখন শুধু সে আর সোয়ার্ট। পরিস্থিতি মুহূর্তেই অন্যরকম হয়ে যায়। শার্ট বকলিকে স্পর্শ করতেই সে অদ্ভুত এক উষ্ণতা অনুভব করে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে এবং মনে হয় নিজের চিন্তাগুলোও আর লুকিয়ে রাখতে পারছে না। শার্ট যেন তার মনের ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছিল। সে বুঝে যায় বকলি সত্যিই দুই প্রজাতির মধ্যে শান্তি চায়। শার্ট তখন বলে তারা দুজন চাইলে পরিবর্তন আনতে পারে, মানুষ আর জল জাতির এই সংঘাত শেষ করার পথ তৈরি করতে পারে। কিন্তু সেই ব্যক্তিগত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক তখনই কালো কমান্ডার সেখানে হাজির হয়। তাকে দেখা মাত্র শার্টের মুখের উষ্ণতা মিলিয়ে যায় এবং সে আবার ঠান্ডা ও সতর্ক হয়ে ওঠে। কিছুক্ষণ পর তারা বিশাল এক সভাকক্ষে পৌঁছে যায়। চারপাশে অসংখ্য রহস্যময় জল যোদ্ধা একদম চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক একই সময় স্থলে থাকা কেট একটি জরুরি কল পায়। উচ্চ পর্যায়ের কিছু যোগাযোগ পর্যবেক্ষণ করতে গিয়ে তারা একটি সন্দেহজনক শব্দ বারবার শুনতে পেয়েছে। কেট কিছু বোঝার আগেই তার মাথার ওপর লাল লেজার পয়েন্ট দেখা যায়। সৌভাগ্যবশত তার বডিগার্ড সঙ্গে সঙ্গে তাকে নিচে ফেলে দেয় এবং প্রাণে বাঁচায়। এদিকে সমুদ্রের গভীরে মানব প্রতিনিধিরা শার্টের সামনে বন্ধুত্বের প্রতীক হিসেবে সেই পৃথিবীর মডেলটি রাখে। হঠাৎ বকলি মডেলটির ভেতর লাল আলো জ্বলতে দেখে।
দেখে। বিপদ বুঝে সে চিৎকার করে সেটাকে দূরে ঠেলে দেয়। পরমুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো সভাস্থল কেঁপে ওঠে। মানব সৈন্যরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতেই শার্ট বকলিকে ধরে সরাসরি সমুদ্রের দিকে ঝাঁপ দেয়। তখন স্পষ্ট হয়ে যায় কেউ ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ধ্বংস করে দুই জাতির মধ্যে যুদ্ধ লাগাতে চাইছে। কিন্তু ষড়যন্ত্র এখানেই শেষ হয়নি। স্থলে ফিরে কেট টেলিভিশনে শার্টের নামে একটি সরকারি ভিডিও দেখে। সেখানে দেখানো হয় শার্ট নাকি মানব কূটনীতিকদের হত্যা করে তাদের মাংস নিজের জাতিকে খাওয়ানোর হুমকি দিয়েছে এবং পুরো সমুদ্র মানুষের জন্য বন্ধ করে দেবে। কিট বুঝতে পারে ভিডিওটি সাজানো হলেও ততক্ষণে পৃথিবীর মানুষের চোখে জলজাতি শত্রু। অন্যদিকে শার্ট বকলিকে নিয়ে পালানোর সময় একটি হেলিকপ্টার তাদের খুঁজে পায়। পরে বকলি জাতিসংঘের কাছে পুরো সত্যি বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা গুরুত্ব দেয় না। শার্টকে একটি ধাতব পানির ট্যাঙ্কের মধ্যে বন্দী করা হয়, যেন সে কোনো বুদ্ধিমান প্রাণী নয় বরং ভয়ঙ্কর পশু। শার্টকে নিয়ে যাওয়া গাড়ির চালক ছিল বকলির পুরনো পরিচিত। এই সুযোগে বকলি গোপনে চাবি নিয়ে ট্রাকটি ছিনিয়ে নেয়। এরপর সমুদ্রের কাছে গিয়ে ট্যাঙ্কটি পানিতে ফেলে দেয় এবং নিজেও ঝাঁপ দেয়। কয়েক মুহূর্তের মধ্যে যে বকলিকে মানব জাতির প্রতিনিধি বলা হচ্ছিল, এখন তাকেই পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতক ঘোষণা করা হয়। দুজনকে ধরতে চারদিকে অভিযান শুরু হয়। পালাতে পালাতে সোয়ার্ট বলে তাদের কিছু সময়ের জন্য লুকিয়ে থাকতে হবে। আশ্চর্যের বিষয়, ঠান্ডা সমুদ্রের চেয়ে এখন তার স্থলের উষ্ণ পরিবেশ বেশি ভালো লাগছে। সে বকলিকে জানায় জল জাতির সমাজে মানুষের মতো পরিবার কিংবা ভালোবাসার ধারণা নেই, তাই মানুষের এই আবেগগুলো তাকে সবসময় আকর্ষণ করেছে। দুজন ধীরে ধীরে একে অপরের আরও কাছে আসে। সোয়ার্ট বকলির দ্রুত হৃদস্পন্দন অনুভব করে এবং বুঝতে পারে তার প্রতি বকলির অনুভূতিও বদলে গেছে। এরপর সোয়ার্ট নিজেই তাকে চুমু খায়। বাইরে তখনও সৈন্যরা তাদের খুঁজছিল, কিন্তু সেই ছোট আশ্রয়ের ভেতর দুই ভিন্ন প্রজাতির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে থাকে। বকলি সিদ্ধান্ত নেয় সোয়ার্টকে নিয়ে ওয়েলসের পাহাড়ি এলাকায় পালাবে। সেখানে লুকানোর জায়গা আছে এবং সোয়ার্টের বেঁচে থাকার মতো পর্যাপ্ত পানিও পাওয়া যাবে। কিন্তু এখন বকলি একজন পলাতক অপরাধী, তাই সরাসরি যাওয়া সম্ভব নয়। রাতের অন্ধকারে সে অন্য একজনের ফোন ব্যবহার করে গোপনে নিজের মেয়েকে কল করে এবং স্ত্রীর গাড়ি নিয়ে নির্দিষ্ট জায়গায় আসতে বলে। বকলি মনে করেছিল সে খুব সাবধানে কাজ করেছে, কিন্তু সে জানত না তার স্ত্রী আর মেয়ের ওপর 24 ঘন্টা নজরদারি চলছে। আর তারা যে পার্কিংয়ে দেখা করার কথা ঠিক করেছে, সেখানে সৈন্যরা আগেই ওত পেতে আছে। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে বকলি নিজের স্ত্রীর আতঙ্কিত কণ্ঠ শুনতে পায়, আর সে বুঝে যায় তাদের ফাঁদে ফেলা হয়েছে। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অন্ধকারে ওত পেতে থাকা সৈন্যরাও সক্রিয় হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে চার দিক থেকে বকলি আর সোয়ার্টকে ঘিরে ফেলা হয়। কিন্তু সমস্যা হল সৈন্যরা এক পক্ষের নয়, তারা দুইটি আলাদা দলে বিভক্ত ছিল এবং দুপক্ষের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। একদিকে ছিল কেটের নেতৃত্বে জাতিসংঘের বিশেষ বাহিনী। তারা সোয়ার্টকে জীবিত ধরতে চায়, কারণ এখনও দুই জাতির মধ্যে শান্তি ফিরিয়ে আনার সুযোগ আছে। অন্যদিকে ছিল জল জাতির ঈগল জেনারেলের বাহিনী। তাদের নির্দেশ ছিল সোয়ার্টকে জীবিত নয় বরং মৃত অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে তার শরীর নিয়ে গবেষণা করা যায়। ফলে কেউই পিছিয়ে আসতে প্রস্তুত ছিল না এবং পরিস্থিতি দ্রুত বিস্ফোরণের দিকে যেতে থাকে। ঠিক তখন সোয়ার্ট এক ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। সেই শব্দ এত তীব্র ছিল যেন মানুষের মাথার ভেতর দিয়ে কেটে যাচ্ছে। আশেপাশে থাকা সবাই যন্ত্রণায় কান চেপে ধরে নিচে বসে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝেই সোয়ার্ট শেষবারের মতো বকলির দিকে তাকায়। তার চোখে স্পষ্ট ভালোবাসা ছিল। এরপর সে ঘুরে সেতু থেকে নিচের পানিতে ঝাঁপ দেয় এবং সৈন্যদের ঘেরাও ভেঙে পালিয়ে যায়। সোয়ার্ট পালিয়ে যাওয়ার পর বকলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়। বাইরে থেকে বলা হয় তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তার জীবনও বন্দির মতো হয়ে যায়। প্রতিদিন সে অসংখ্য হত্যার হুমকি পেতে থাকে এবং তার খাবার পর্যন্ত দিনে কয়েকবার পরীক্ষা করা হয়। এর মধ্যেই বকলির শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সোয়ার্টের সেই ভয়ঙ্কর শব্দ তরঙ্গের পর থেকেই সে নিজেকে স্বাভাবিক মনে করছে না। ডাক্তাররা পরীক্ষা করেও কোনো সমস্যা খুঁজে পায় না, কিন্তু বকলি বুঝতে পারে তার শরীরের ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। অস্বস্তি কমানোর একমাত্র উপায় ছিল মাথা একদম ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখা। পানি ছাড়া যেন তার শরীর আর শান্ত হতে চায় না। এদিকে মানুষ আর জলজাতির সম্পর্ক আবারও ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়। একদিন জলদানবদের বিশেষ শব্দ শুনে শহরের সব কুকুর নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের দিকে ছুটতে শুরু করে। জলজাতি জানায় তারা শুধু শিকার করছে, ঠিক যেমন মানুষ এতদিন সমুদ্রে গিয়ে প্রাণী শিকার করেছে। কিন্তু কেটের মনে হয় বিষয়টা এত সহজ
সহজ নয়। তার ধারণা এই শিকার আসলে কোনো বড় পরিকল্পনা আড়াল করার চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। তদন্তে জানা যায় জলজাতি গোপনে দক্ষিণের বিশাল হিমবাহগুলো গলানোর কাজ শুরু করেছে। তারা বিশেষ ধরনের বরফের ক্রিস্টাল ব্যবহার করছে, যা বাইরের তাপ আটকে রেখে ভেতরের গলন প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয়। মানব প্রতিনিধিরা প্রথমে বুঝতেই পারে না এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। হিমবাহ দ্রুত গলতে থাকলে সমুদ্রপৃষ্ঠ বেড়ে পৃথিবীর অসংখ্য শহর পানির নিচে চলে যেতে পারে। আর এই ভয় দেখিয়েই জলজাতি তাদের শেষ আলটিমেটাম দেয়। 5 বছরের মধ্যে মানুষকে পৃথিবীর সব নদী এবং সমুদ্র পরিষ্কার করতে হবে। সময় শেষ হলে জলজাতি আর আলোচনা করবে না। তখন তারা নিজেরাই পৃথিবীর ভারসাম্য বদলে দেবে। জলজাতির শেষ সতর্কবার্তা ছিল ভয়ঙ্কর। 5 বছরের মধ্যে মানুষ যদি নদী আর সমুদ্র পরিষ্কার করতে না পারে, তাহলে তারা সব হিমবাহ গলিয়ে দেবে। এতে সমুদ্রপৃষ্ঠ এতটাই বেড়ে যাবে যে মানব সভ্যতায় পৃথিবী থেকে মুছে যেতে পারে। আর এই বিশাল সংকটের মাঝখানে বকলির জীবনও ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। বকলি, তার স্ত্রী আর মেয়েকে সারাক্ষণ সরকারি নজরদারিতে রাখা হয়। এমনকি স্বামী স্ত্রী নিচু গলায় কথা বললেও দরজার বাইরে থাকা গার্ড তাদের থামিয়ে দেয়। কিন্তু অদ্ভুতভাবে রাত হলেই সেই গার্ডরা বকলিকে বাইরে যেতে দেয়। এমনকি আশেপাশের সিসিটিভিও ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়। বকলি এর কারণ খোঁজার অবস্থায় ছিল না। তার শরীর তখন সমুদ্রের পানির জন্য তীব্রভাবে ছটফট করছিল। পাশাপাশি তার একটাই ইচ্ছে ছিল আবার সোয়ার্টের সঙ্গে দেখা করা। তাই সুযোগ পেলেই সে সমুদ্রে ঝাঁপ দিয়ে বারবার সোয়ার্টকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। বকলি জানত এই সুযোগগুলো আসলে আমেরিকা আর ফ্রান্সের উচ্চ পর্যায়ের গোপন নির্দেশে দেওয়া হচ্ছে। ফ্রান্সের এক মহিলা জেনারেলের সন্দেহ ছিল মানুষ সমুদ্র সীমায় যে সাউন্ড ওয়েভ ব্যারিয়ার বসিয়েছে সেটাই জলজাতির অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর সেই কারণেই বকলি সোয়ার্টের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে কেট উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। জলজাতির প্রধান ঘাঁটিতে হামলার আগেই সে কিছু উচ্চ পর্যায়ের গোপন কথোপকথন শুনেছিল, যেখানে একই 3টি শব্দ বারবার বলা হচ্ছিল। কেটের সন্দেহ হয় এটি হয়তো জলমানবদের বিরুদ্ধে ব্যবহার করার কোনো গোপন অস্ত্রের কোড নেম। সে প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলে যুদ্ধ শুরু হলে ব্রিটেনই প্রথম বড় আঘাত পাবে। মাত্র 6 মাসের মধ্যে দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে এবং সরকারেরও পতন হতে পারে। এই সতর্কতার পর প্রধানমন্ত্রী একটি গোপন সিদ্ধান্ত নেয়। সেই রাতেই বকলির ওপর অজানা একটি অপারেশন চালানো হয়। গার্ড খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। বকলি অচেতন হয়ে গেলে সাদা পোশাক পরা কয়েকজন লোক ঘরে ঢুকে সব ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর তারা একটি রহস্যময় তরল তার শরীরে ইনজেক্ট করে এবং কোনো প্রমাণ না রেখেই চলে যায়। পরদিন ঘুম থেকে উঠে বকলি শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন বুঝতে পারে না। আগের মতোই সে সমুদ্রের কাছে গিয়ে মাথা পানিতে ডুবিয়ে সোয়ার্টকে ডাকতে থাকে, কিন্তু এবার অবশেষে সমুদ্র থেকে উত্তর আসে। ধীরে ধীরে সোয়ার্টের অবয়ব সামনে ভেসে ওঠে। দুজন পানির মধ্যে শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে, যেন হারিয়ে যাওয়া সময়টুকু ফিরে পেতে চাইছে। কিন্তু সোয়ার্ট ভালো খবর নিয়ে আসেনি। সে জানায় জলজাতি এখনো দিন-রাত হিমবাহ গলানোর কাজ দ্রুত করছে, ফলে দুই প্রজাতির যুদ্ধ শুরু হওয়ার সময় খুব কাছাকাছি চলে এসেছে। তবুও সোয়ার্ট বিশ্বাস করে এই বিপর্যয় ঠেকানোর শেষ আশা এখনো বকলি। সে বকলিকে বলে এমন একজন বিশ্বাসযোগ্য মানুষ খুঁজে বের করতে যে সমুদ্রের দিকে একটি বিশেষ সংকেত পাঠাতে পারবে। এরপর তাকে একটি নির্দিষ্ট কোড নেমের জিনিস চাইতে হবে। সোয়ার্টও পুরো অর্থ ব্যাখ্যা করে না, শুধু জানায় জলমানবদের প্রাচীন ভাষায় এই শব্দটি একটি পবিত্র স্থানের সঙ্গে যুক্ত, আর সঠিক সময় এটি ব্যবহার করা গেলে আলোচনার পুরো ফলাফলই বদলে যেতে পারে। এই রহস্যময় মিশন নিয়ে বকলি আবার কেটের সঙ্গে দেখা করে এবং সোয়ার্টের দেওয়া সব তথ্য জানায়। তারা কেউই রহস্যময় কোডটির আসল অর্থ জানত না। তবুও সোয়ার্টের ওপর ভরসা করে সেটিকে জল মানবদের উদ্দেশ্যে পাঠানো সরকারি বার্তার মধ্যে গোপনে যোগ করা হয়। এটি একদিকে অন্যদের সন্দেহ এড়ানো যাবে, অন্যদিকে জলজাতির প্রতিক্রিয়াও বোঝা যাবে। কিন্তু দিনের পর দিন সংকেত পাঠিয়েও সমুদ্র থেকে কোনো উত্তর আসে না। এর মধ্যেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। বিশ্বের বিভিন্ন সমুদ্র তট আর বন্দরে অসংখ্য জলমানবের মৃতদেহ ভেসে উঠতে শুরু করে। বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারে একটি মারাত্মক ভাইরাস তাদের ফুলকা বন্ধ করে দিচ্ছে, ফলে তারা শ্বাস নিতে না পেরে মারা যাচ্ছে। কেট সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি কোনো প্রাকৃতিক রোগ নয়। জলমানবরা নিজেদের যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সব সময় যুক্ত থাকে। সেই ব্যবস্থাকেই ব্যবহার করে ভাইরাসটি দ্রুত পুরো প্রজাতির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই জলজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়ে। তখন কেট বুঝতে পারে মানুষ কখনো তাদের সমান সভ্যতা হিসেবে দেখেনি, বরং শুরু থেকেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছে এবং সুযোগ পেলেই ধ্বংস করার পরিকল্পনা প্রস্তুত রেখেছে। বকলি তখনও সোয়ার্টের জন্য চিন্তিত ছিল। ঠিক তখন খবর আসে জলমানবরা নিজেরাই নতুন বৈঠক চেয়েছে এবং বকলিকেই মানবজাতির প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। বকলি বুঝতে পারে
এর পেছনে সোয়ার্টই আছে। কিছুক্ষণ পর তাকে দেখে স্বস্তি পেলেও সোয়ার্টের মুখের বিষণ্ণতা সবকিছু বলে দিচ্ছিল। সোয়ার্ট জানায় যুদ্ধ কার্যত শেষ, মানুষ জিতে গেছে এবং ভাইরাসে দুর্বল হয়ে পড়া জলজাতি এখন আর বড় হুমকি নয়। তবে তারা আত্মসমর্পণ করবে না। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি তারা সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলেছে, যাতে মানুষ সেটি দখল করতে না পারে। এরপর মানুষ একটি সমঝোতার প্রস্তাব দেয়। জলজাতির জন্য আলাদা একটি নিরাপদ সামুদ্রিক অঞ্চল থাকবে, যেখানে দূষণ, শব্দ আর ভাইরাস আক্রমণ নিষিদ্ধ থাকবে। সোয়ার্ট প্রস্তাবটি মেনে নেয়, কিন্তু যাওয়ার আগে সে সতর্ক করে বলে এই নিরাপদ অঞ্চল আসলে মানুষের হাতে থাকা একটি শিকার ক্ষেত্রের মতো। চাইলে পারা যে কোনো সময় সেটি বন্ধ করে দিতে পারে। বকলি কান্না থামাতে পারছিল না। অন্যরা যখন নিজেদের বিজয় উদযাপন করছিল, ঠিক তখন সোয়ার্টের ভয়ঙ্কর কণ্ঠ আবার পুরো জায়গায় প্রতিধ্বনিত হয়। পানির কাচের ট্যাঙ্কে ফাটল ধরতে শুরু করে এবং সবাই আতঙ্কে পালিয়ে যায়। এরপর কেট হঠাৎ রহস্যময় কোডটির আসল অর্থ বুঝতে পারে। এটি কোনো অস্ত্র বা বস্তু নয়, এটি একটি পরিচয়ের নাম। বকলির শরীরে যে পরিবর্তন হচ্ছিল তাকে অর্ধেক মানুষ এবং অর্ধেক জল মানবের নতুন সত্তায় পরিণত করেছে। কেট আর দেরি না করে তাকে সমুদ্রে যেতে দেয়। সবশেষে কেট আরেকটি ভয়ঙ্কর সত্য মিলিয়ে নেয়। যে রাতে গোপনে বকলির শরীরে ইনজেকশন দেওয়া হয়েছিল, সেটি সম্ভবত জল মানবদের ধ্বংস করা ভাইরাস ছিল, কারণ তখন বকলির শরীর ইতিমধ্যেই জলজাতির মতো বদলাচ্ছিল। অর্থাৎ তাকে অজান্তেই ভাইরাস বহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। কিছুক্ষণ পর সোয়ার্ট আবার পানির মধ্যে দেখা দেয়। বকলি তার হাত শক্ত করে ধরে এবং দুজন ধীরে ধীরে গভীর নীল সমুদ্রের দিকে নেমে যেতে থাকে। বকলি যেন মানুষের পৃথিবী ছেড়ে সম্পূর্ণ নতুন এক জীবনে প্রবেশ করে। এই নতুন পরিচয়ই হয়তো দুই জাতির মধ্যে ভবিষ্যতের সেতু হতে পারত, কিন্তু জলজাতি প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় সেই ভবিষ্যৎ এখন অনিশ্চিত। শেষ দৃশ্যে কেট একজন মানুষকে রাস্তায় বোতল ফেলতে দেখে সেটি তুলে নিতে বলে। ছোট্ট এই দৃশ্যটাই পুরো গল্পের আসল বার্তা পরিষ্কার করে দেয়। সত্যিকারের জয় কোনো প্রজাতিকে হারানো নয়, বরং একই পৃথিবীতে থাকা প্রতিটি জীবের সঙ্গে সহাবস্থান করতে শেখাই সবচেয়ে বড় জয়। আর এখানেই দ্য ওয়ার বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি এর প্রথম সিজনের গল্প শেষ হয়। এই সিরিজের দ্বিতীয় পার্টও রয়েছে, যা প্রথম পার্টের তুলনায় আরও বেশি ইন্টারেস্টিং হবে। তাই সবার আগে পার্ট 2 দেখতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো।